ওয়েলকাম টু এমআইসিসি কোচিং সেন্টার। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পর্যায় সারণীর বা পিরিয়ডিক টেবিলের ডি ব্লক এলিমেন্ট। আমরা এস ব্লক এবং পি ব্লক এলিমেন্ট নিয়ে পুরো ডিটেলস আলোচনা করেছিলাম আগের ভিডিওগুলোতে, ঠিক আছে। তো আজকে আমরা জানবো কি ডি ব্লক এলিমেন্ট সম্পর্কে। ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যেখানে ডি ব্লক, তো সেই ক্ষেত্রে যে যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে আজকে আমাদের মেন বিষয় হবে কি পড়ার, ঠিক আছে। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, ডি ব্লক এলিমেন্ট বলতে আমাদের যে পিরিয়ডিক টেবিল আছে সেখানে আমরা পেয়েছিলাম এটা এস ব্লক, এটা পি ব্লক, এটা এফ ব্লক আর এটা কি ডি ব্লক। তো এই যে এই অংশে অর্থাৎ এস ব্লক আর পি ব্লক, এই এস আর পি ব্লকের মাঝে যে ব্লকটা অবস্থান করে সেই ব্লকটাই হচ্ছে কি ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। তো এখানে এটা মিসিং আছে, এখানে আরও তিনটে এলিমেন্ট হবে। তো যদি দেখো এই যে ডি ব্লক, এই ডি ব্লকের যে এলিমেন্ট সেখানে এলিমেন্ট সংখ্যা কত? 40টা। তো এলিমেন্ট সংখ্যা কিন্তু আমি আগেও বলে দিয়েছিলাম কোনটায় কতটা থাকে। এখানে 13টা থাকে, ঠিক আছে। এখানে কটা থাকে? 37টা থাকে, এখানে 40টা থাকে, আর এই এফ ব্লকে থাকে কি 28টা। তাহলে ডি ব্লকে যদি বলা হয় এলিমেন্ট সংখ্যা কত, তখন বলতে হবে কি ডি ব্লকের এলিমেন্ট সংখ্যা হচ্ছে 40, ঠিক আছে। চলো এবার আমরা ডি ব্লক সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেব। দেখো, যেগুলো পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। দেখো, প্রথম হচ্ছে সন্ধিগত মৌল। এই যে ডি ব্লকের যতগুলো এলিমেন্ট আছে এদেরকে বলা হয় কি সন্ধিগত মৌল, ঠিক আছে। বা এটাকে যদি তুমি আরও একটা ভাষায় বলো তাহলে কি হবে? অবস্থান্তর মৌল। দেখো, এইখানে কি একটা বিষয় ঘটে যার দরুন এর নামটা হয়েছে অবস্থানান্তর মৌল। কারণ এই কী করে, এখানে যতগুলো এলিমেন্ট আছে তারা তাদের ইলেকট্রন যে কক্ষে থাকে ঠিক তার পরের যে কক্ষ বা আগের কক্ষে কি হয়? ট্রান্সফার হয় বা অবস্থানান্তর হয়। এই কারণে এটাকে কি বলে? অবস্থানান্তর মৌল। আমি বলে দেব কিভাবে হয়, কোন জায়গা থেকে কোন জায়গায়, কোন কক্ষ থেকে কোন কক্ষে অবস্থানান্তর হয়, কিন্তু তার আগে বোঝো যে কি বলতে চাইছি, ঠিক আছে। তো অবস্থানান্তর হয় মানে কার অবস্থানান্তর হয়? কার অবস্থার পরিবর্তন হচ্ছে? এখানে ইলেকট্রনের। কারণ যে এখানে মেটাল আছে, ঠিক আছে, আমরা জেনেছিলাম এখানে এইভাবে জিগজ্যাগ লাইনে থাকে কি যে উপধাতু বা মেটালয়েড। তার এই পাশে যত কিছু আছে সবাই ধাতু আর এই দিকেরগুলো কি অধাতু। তার মানে ডি ব্লকের যতগুলো এলিমেন্ট আছে এরা কি হবে? ধাতু। আর এই যে ধাতুগুলো আছে এদের প্রত্যেকের কি আছে? ইলেকট্রন আছে, তাই না। নিউক্লিয়াসের চারদিকে কি ঘুরছে? যেখানে নিউট্রন প্রোটন আছে তার চারদিকে কি ঘুরছে? ইলেকট্রন ঘুরছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো এদের অবস্থার চেঞ্জ হয়, তবে কোন কক্ষ থেকে কোন কক্ষে অবস্থান চেঞ্জ হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। তো আগে আমি মিনিংটা বোঝালাম কেন অবস্থানান্তর মৌল বলে। এটাকে যদি ইংলিশে বলো তখন কি বলবে? ট্রানজিশন এলিমেন্ট। মানে কি? ট্রানজিট হয়। কিসের ট্রানজিট হয়? এখানে ইলেকট্রনের। কার ট্রান্সফার ঘটে? ইলেকট্রনের। সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে কি এটা ট্রানজিশন মেটাল, ঠিক আছে। ধীরে ধীরে বোঝাবো, বোঝো বিষয়গুলো। দেখো, চলো এবার এই যে ট্রানজিশন মেটাল যেটা বা যেটাকে অবস্থানান্তর মৌল বলা হয়, সেই অবস্থানান্তর মৌলের আমরা কিছু দেখে নেব কি যে বৈশিষ্ট্য। দেখো, ফার্স্ট কথা একটু আগেই বললাম যে এইখানে জিগজ্যাগ লাইনে অবস্থান করছে 7টা হচ্ছে উপধাতু বা মেটালয়েড, ঠিক আছে। তো এই উপধাতু বা মেটালয়েডের এই পাশে যতগুলো থাকে এলিমেন্ট তারা কি হয়? ধাতু হয়। তার মানে অবশ্যই এই যে অবস্থান করছে এই 40টা এলিমেন্ট এরা অবশ্যই কি হবে? এরা অবশ্যই মেটাল হতে বাধ্য, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, এরা সবাই কি হয়? ধাতু হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট, এরা কি হয়? শক্ত প্রকৃতির হয়। আমরা জানি ধাতু মাত্রই কি শক্ত প্রকৃতির, তবে হ্যাঁ এক্সেপশন থাকে, যেটা এখানেই অবস্থান করে এই যে সেটা হচ্ছে ধাতু হিসাবে কি
তরল, যেটা পারদ বলা হয় যেটাকে। আরও আর একটা ধাতুর নাম যখন আমরা জেনেছিলাম, সোডিয়াম বলো পটাশিয়াম বলো, এরা কি নরম ধাতু হয়, ঠিক আছে, কিন্তু বেশিরভাগই কি হয়, ধাতু হিসাবে শক্ত হয়। চলো, যদি শক্ত প্রকৃতির হয় তাহলে এর গলনাঙ্ক বলো আর স্ফুটনাঙ্ক বলো, গলতেও বেশি সময় লাগবে শক্ত হলে, ঠিক আছে। তো গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই কি হয়, হাই লেভেলের হয়, অর্থাৎ উচ্চ লেভেলের হয়। চলো নেক্সট দেখো, এটা কত থেকে কত নম্বর গ্রুপে অবস্থান করে এইটা জানা একদম একদম জরুরি। দেখো, যদি একটু এই জায়গাটাকে পরিষ্কার করি তাহলে দেখো, এইটা তোমাদের জানতেই হবে যে কত থেকে কততম গ্রুপে অবস্থান করছে। দেখো এখানে এইটা ছিল গ্রুপ, এইরকম একটা একটা করে গ্রুপ, ঠিক আছে। আর এই থেকে ছিল কি পর্যায়। যদি ধরো পর্যায় কটা, তাহলে হবে কি তোমার 7টা, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। আর যদি বলো গ্রুপ কটা, তাহলে বলবে 18টা। এটা বেসিক জিনিস, প্রথম ক্লাসগুলো এটার জন্য করতে হবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখান থেকে 13 14 15 16 17 18, ঠিক আছে। তো দেখো এই যে ডি ব্লক, এর অবস্থানটা আসলে কোথায়। দেখো এর অবস্থান হচ্ছে কি 3 নম্বর গ্রুপ থেকে, এটা কিন্তু গ্রুপ, হ্যাঁ, 3 নম্বর গ্রুপ থেকে কত নম্বর গ্রুপ অবধি, 12 নম্বর গ্রুপ অবধি। কত নম্বর গ্রুপ অবধি, 12 নম্বর গ্রুপ অবধি কে অবস্থান করে আছে, এই ট্রানজিশন এলিমেন্ট বা অবস্থানান্তর মৌল। যদি বলে পর্যায় কত, তাহলে কি হবে, দেখো কোন অংশ থেকে বসে আছে, 4 নম্বর স্থান থেকে বসে আছে, ঠিক আছে। তো এইভাবে বসে আছে পর্যায়ে, আর এইভাবে হচ্ছে কি তোমার শ্রেণীতে। তাহলে কটা শ্রেণী, এটাই মেন ইম্পর্টেন্ট, যে 3 থেকে 12 নম্বর যেই শ্রেণী, সেই শ্রেণীতেই অবস্থান করে আছে কি অবস্থানান্তর মৌল। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। দেখো এখনো আমি তোমাদের যোজ্যতা বিষয়ে বলিনি, সেই বিষয়ে আমি পুরো পেরিওডিক টেবিলের যেই সমস্ত বৈশিষ্ট্য আছে সেটা লাস্ট একটা ভিডিও দেব নেক্সট দিন, ঠিক আছে। তো এখন আমি যেহেতু যোজ্যতা নিয়ে বলিনি, তবুও আমি বলে দিই কি ঘটনা ঘটে। দেখো যোজ্যতা মানে কিছুই না, যোজ্যতা মানে সে কতটা ইলেকট্রন দেয় বা কতটা ইলেকট্রন কারোর থেকে গ্রহণ করে, ঠিক আছে। ধরো এখানে সোডিয়াম, যে কি যার লাস্ট কক্ষে একটা ইলেকট্রন থাকে, আর লাস্ট কক্ষে একটা, এখানে তো সোডিয়ামের কত, সোডিয়ামের তোমার 11, ঠিক আছে। তাহলে ও কীভাবে ভাঙে, 2 8 1, তার মানে লাস্ট কক্ষে ওর কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। তো ও স্টেবল হতে চায়, স্থায়ী হতে চায়, তাহলে ও একটাকে দিয়ে দিতে চায় কাউকে। তো একটা যখন কাউকে দিয়ে দেবে, যার তাহলে লাস্ট কক্ষে 7টা আছে, সে একটা নিয়ে 8টা হয়ে স্টেবল হবে, ঠিক আছে। তো এ যখন একটা দিয়ে দেয়, তখন ওর কাছে +1 চার্জ আসে। আর এই যে +1 চার্জ ও দিয়ে দেয় বলে +1 চার্জ আসে, এটাই হচ্ছে ওর কি ভ্যালেন্সি হচ্ছে +1। যদি বলি ম্যাম এটা নিয়ে নেয় তাহলে কে, ধরো এখানে ক্লোরিন নিয়ে নেয়, ঠিক আছে। ক্লোরিন যে সে নিয়ে নেয়, কারণ তার লাস্ট কক্ষে 7টা আছে, সে একটা কি করবে, নিয়ে নেবে। তো একটা যখন এর থেকে নিয়ে নেয়, তখন ওর কি হবে, মাইনাস চার্জ আসে। আর একটা কটা নিল, একটা নিল, তাই এর যোজ্যতা হচ্ছে -1। তাহলে কিছুই না যোজ্যতা, যোজ্যতা হলো ও কটা দেবে ইলেকট্রন বা কটা নেবে, ঠিক আছে। তো একই জনে দিতে নিতে পারে না, ঠিক আছে, একজন দেবে একজন নেবে। তো এটাই হচ্ছে যোজ্যতা, এর পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। দেখো যখন আমি যোজ্যতা পড়াবো দেখবে এর যে যোজ্যতা সেটা হচ্ছে +1, এর হবে +2, ঠিক আছে। পি ব্লকের হবে কি +3, এর হবে 4, তারপর আবার কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। তো মাইনাসের দিকে আবার চলে যাবে, -3 -2 -1 0, এইভাবে যাবে, ঠিক আছে। তো এদের একটা ফিক্সড আছে যে এর 1 হবে যোজ্যতা এই গ্রুপটার, এই গ্রুপে 2 হবে, ফিক্সড, এগুলো ফিক্সড। তো এই গ্রুপটার এই গ্রুপটা কি, এই ব্লকটা এস ব্লক, আর
পি ব্লক যেটা তার যোজ্যতা ফিক্স থাকে, মানে একটা স্থায়ী থাকে, কিন্তু এদের যেই যোজ্যতা থাকে যে ডি ব্লক বলো এ ব্লক বলো এদের যোজ্যতা কি তোমার স্থায়ী হয় না। অর্থাৎ কি সবসময় যে তুমি +2 বলবে তা না। যেমন ধরো এফি যেটা, এই এফিকে আমরা +2ও বলি, আবার এফি আমরা +3ও বলি, ঠিক আছে, ফেরিক ফেরাস, ঠিক আছে, এই হিসাবে নাম হয়, ঠিক আছে। তো এইদের যোজ্যতা কি হয়, পরিবর্তনশীল হয়, কারোর আবার কি +4ও হয়, ঠিক আছে। তো এইটাই হচ্ছে বিষয়, বুঝতে পেরেছো আমার কথাটা, ঠিক আছে। তো এরা কি হয়, মেটাল, এরা মেটাল, এদের পরিবর্তনশীল যোজ্যতা আছে, এরা 3 থেকে 12 নম্বর গ্রুপে অবস্থান করছে, ঠিক আছে। এদের উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক আছে। তো এই বিষয়গুলো মেন জানতে হবে। নেক্সট দেখো, এরা কি হয়, রঙিন প্রকৃতির হয়। এখানে যতগুলো এলিমেন্ট আছে এরা প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা কি আছে, কালার আছে। তো এরা কি রঙিন প্রকৃতির হয়। চলো নেক্সট এবার দেখা যাক। আমি তখন বললাম এটাকে বলা হয় অবস্থানান্তর মৌল, তাই তো, অবস্থানান্তর মৌল। তার মানে এটার এখানে কিসের অবস্থানান্তর ঘটে, ইলেকট্রনের। তো দেখো এখানে কি বলছে, সন্ধিগত মৌল বা অবস্থানান্তর মৌল যেগুলো, সেগুলোর কি হয়, একদম যে লাস্ট সেল আছে, লাস্ট যে কক্ষ আছে, ঠিক আছে, লাস্ট যেই সেল বা কক্ষ আছে বা উপকক্ষ বলতে পারো, ঠিক আছে, যেটার নাম কি ডি, যেটার নাম কি ডি। এটা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন যখন আমি পড়াবো, ডিটেলস ভোর মডেল পড়াবো, বিভিন্ন মডেল পড়াবো, তখন আমরা দেখতে পাবো যে কটা শুধু কক্ষ না, কক্ষের ভিতরও আবার উপকক্ষ আছে, ঠিক আছে। তো এখন শুধু অত কিছু জানার দরকার নেই, এখন এটা মনে রাখো যে কি সন্ধিগত মৌলের যে লাস্ট সেল আছে, অর্থাৎ যেটার কি ডি বলা হয়, ডি, সেইটা কি আংশিকভাবে পূর্ণ থাকে। এবার বলবে যে ম্যাম আংশিকভাবে পূর্ণ থাকা মানে কি, আংশিকভাবে পূর্ণ থাকা মানে টোটাল পূর্ণ নয়। যদি বলো যে ম্যাম ডি ব্লকে তাহলে কতটা থাকলে পূর্ণ হবে, যদি ডি ব্লকে 10টা থাকে, 10টা, তাহলে সেখানে পূর্ণ হবে, ঠিক আছে। কিন্তু যদি ধরো 1 থেকে 9টা থাকলো, তার মানে ও আংশিক পূর্ণ, ঠিক আছে, ও পুরোপুরিও পূর্ণ নয়। আর এই রকম ক্ষেত্রেই কি হয়ে যায়, সেটা ট্রানজিশন মেটাল হয়ে যায় বা সন্ধিগত মৌল হয়ে যায়। চলো একটু ছবির দ্বারা বোঝার চেষ্টা করি। দেখো এখানে পি কক্ষ আছে, এস কক্ষ আছে, এগুলো নিয়ে এখন বলছি না, ঠিক আছে। যেহেতু সন্ধিগত মৌলের ডি উপকক্ষ যেটা, ডি কক্ষ যেটা, সেটাই কি হবে, অপূর্ণ ইলেকট্রন থাকতে হবে। তাহলে পূর্ণ ইলেকট্রন কখন থাকবে ম্যাম, দেখো পূর্ণ ইলেকট্রন তখন থাকবে যখন এই ডি কক্ষের কি হয়, 5টা ঘর থাকে। ডি কক্ষের কি থাকে, 5টা ঘর থাকে। আর এই 5টা ঘরের মধ্যে আপ আর ডাউন ভাবে কি থাকে, এগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে, এগুলো ইলেকট্রন থাকে। তো দেখো এখানে আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, 5টা কক্ষে, এক একটা কক্ষে কটা করে থাকবে, 2টো করে। তাহলে এখানে 5টা আছে, 2কে 5 দিয়ে গুণ করো, তাহলে কটা হবে, 10টা। যদি তোমার কোনো রকম ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌলের যে তোমার ডি কক্ষ আছে, সেখানে যদি 10টা ইলেকট্রন পূর্ণ থাকে, তাহলে সে কখনোই কি হবে, ট্রানজিশন মেটাল নয়। ও ডি ব্লকের মধ্যে অবস্থান করলেও ও ট্রানজিশন মেটাল নয়। তাহলে আমরা বলতে পারি, দেখো এখানে আমরা যে পেয়েছিলাম, এখানটায় দেখো এখানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ঠিক আছে, আয়রন, তারপর কোবাল্ট, কপার, এগুলো আমরা যে পেয়েছিলাম, তার মানে বলতে পারো এইগুলো কি হবে, এগুলো কি ট্রানজিশন মেটাল। কিন্তু এখানে এমনও কিছু আছে, এমনও কেউ বসে আছে যারা কিন্তু ডি ব্লকে বসে থাকা সত্ত্বেও কি ট্রানজিশন মেটাল নয়, যেমন হচ্ছে জিঙ্ক। তার মানে এবার তোমরা কি বুঝতে পারলে যে ডি কক্ষে যদি, ডি উপকক্ষে যদি 10টা ফিল আপ করা হয়ে থাকে, তাহলে সে সন্ধিগত মৌল বা অবস্থানান্তর মৌল না। কেন, কারণ এখানে তো পুরো ফিলেই আছে, তাহলে কেন তার পাশের কক্ষ থেকে ইলেকট্রন আসবে, তাই না, আসার তো কোনো জায়গা নেই, অবস্থানান্তর করার কোনো জায়গা নেই। তাই কি হবে, এমন যেই সমস্ত মেটাল যারা ডি ব্লকে অবস্থান করে থাকা সত্ত্বেও
সত্ত্বেও কি তার ডি কক্ষ পুরো পূর্ণ থাকে 10টা ইলেকট্রনে, তারা কিন্তু কখনোই সন্ধিগত মৌল নয়। ঠিক আছে, তারা ডি ব্লকে অবস্থান করা সত্ত্বেও সন্ধিগত মৌল নয়। তো দেখো এখানে একটা বলি, উদাহরণ দিই, ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়াম এখানে +3 চার্জ হয়েছে, তার মানে ও 3টে কাউকে দিয়েছে। ঠিক আছে, 3টে ও মানে বিক্রিয়া করার পর দিয়েছে। তো দেখো এখানে ক্রোমিয়াম যেটা, এটা হচ্ছে ওর ডি শেল, মানে ডি উপকক্ষ, আর এটা হচ্ছে এস উপকক্ষ, এস কক্ষ। তো দেখো এখানে কি ঘটনা ঘটেছে, ক্রোমিয়াম যেটা তার কি আছে, ডিতে 10টা থাকার কথা, কিন্তু কি আছে, 3টে আছে। তার মানে এখানে ফাঁকা আছে, অর্থাৎ কি আংশিক পূর্ণ, মানে টোটাল 10টা কমপ্লিট নয়। ঠিক আছে, আমি তো বলেছিলাম 1 থেকে 9 অবধি হলেই কি আংশিক পূর্ণ হবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়, এটা ট্রানজিশন এলিমেন্ট। চলো দেখো এফি, এফি মানে হচ্ছে লোহা। দেখো 1 2 3 4 5, 5টা ঘরেই কিন্তু ইলেকট্রন আছে, কিন্তু ফিল করা নয়। যেমন একটা ঘরে 2টো থাকে বলেছিলাম, দেখো একটা ঘরে 2টো আছে, কিন্তু বাদবাকি প্রত্যেকটা ঘরে একটা আছে। তাই এই কক্ষ থেকে এই কক্ষে কি হবে, ইলেকট্রন চলে আসবে। ঠিক আছে, তো এই কারণে এটাও কি হবে, ট্রানজিশন মেটাল। চলো নেক্সট দেখো কপার, সিইউ, কপার। ঠিক আছে, দেখো কপারের যে ডি শেল আছে আর এখানে এস শেল আছে, এখানে যে ডি শেলে 5টা ঘর আছে, আমি তো বলেছিলাম 5টা, এক একটাতে 2টো করে থাকবে আর 10টা কমপ্লিট হবে। কিন্তু দেখো এখানে যে কপার আছে, এই কপারে এইগুলোতে 2 করে 8টা হলেও লাস্ট কক্ষে এখানে 9টা আছে। কিন্তু এখানে আরও আর একটা হতে হতো, তবে ও ফুল হতো। কিন্তু এখানে যেহেতু একটা মিসিং আছে, 10টা পূর্ণ নয়, 1 থেকে 9-এর মধ্যে আছে, তাই এটাও কি, এটা হবে ট্রানজিশন মেটাল। কিন্তু এবার দেখো যেটা একটু এক্সেপশন বা ব্যতিক্রম, ডি ব্লকে অবস্থান করা সত্ত্বেও কি এই ট্রানজিশন মেটাল নয়, সেটা হচ্ছে জিঙ্ক। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 ডি কক্ষ পুরো ফিল করা। ঠিক আছে, ও যখন নর্মাল অবস্থাতেও ডি কক্ষর ফিল জিঙ্কের। ঠিক আছে, যদি ও কাউকে দিয়েও দেয়, দেখো এখানে +2 চার্জ হয়েছে, তার মানে ও দিয়ে দিয়েছে, দিয়ে দেওয়ার পরেও কি ও ডি কক্ষ কিন্তু ফিলই আছে। তাই এটা কোনো মতে কি ট্রানজিশন এলিমেন্ট নয়, কিন্তু তার সত্ত্বেও এই ডি ব্লকে অবস্থান করে আছে। তাহলে আমি একটা কথা বলতে পারি এখানে, যে ডি ব্লকে অবস্থার যে ডি ব্লকে যতগুলো মৌল আছে সবাই যে ট্রানজিশন মেটাল হবে তা নয়। ঠিক আছে, তো এইটা কিন্তু একটু বিশেষ বিষয়, এটা মনে রাখবে অবশ্যই করে। তো এইটা একটা জিঙ্কের আমি পুরো কনফিগারেশনটা দিয়েছি। ঠিক আছে, দেখো এই ডি ব্লক কিন্তু কি আছে, ফিল করা আছে, ডি ব্লক কি ফিল আপ করা আছে। ঠিক আছে, এই কারণে ও ট্রানজিশন মেটাল নয়, এটা হচ্ছে তোমার ব্যতিক্রমের মধ্যে পড়ছে। চলো এবার আমরা দেখে নিই এইখানে যতগুলো মেটাল আছে, অর্থাৎ এই যে ট্রানজিশন এলিমেন্টের একেবারে যেই পর্যায়টা হচ্ছে 4 নম্বর পর্যায়, 4 5 6 7। ঠিক আছে, এগুলো হচ্ছে পর্যায়। এই 4 5 6 7-এর যে পর্যায়, সেই পর্যায়গুলোর প্রত্যেকটা আমি নামগুলো বলে দেব কি, যে এলিমেন্টের। তবে এইটা মনে রেখো যে এখানে সবগুলো নাম তোমাকে মনে রাখতে হবে তা নয়, এই প্রথম 2টো পর্যায়ের নাম মনে রেখো, বাদবাকি যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো মনে রাখলেই চলবে। ঠিক আছে, চাপ নেওয়ার দরকার নেই। চলো দেখো তাহলে আমরা প্রথম আমি স্টার্ট করছি কি, এই অংশটা যেটা স্ক্যান্ডিয়াম টাইটিয়াম, এখান থেকে আমরা শুরু করছি। দেখো ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে তোমার ডি ব্লকের এলিমেন্ট, প্রথম যেটা শুরু ডি ব্লকের এলিমেন্ট, সেটা হচ্ছে কি স্ক্যান্ডিয়াম দিয়ে। ঠিক আছে, তো দেখো এটার কিন্তু একটা কি আছে, ট্রিক আছে, প্রত্যেকটা যেমন ট্রিক বলেছিলাম। দেখো সচিন তেন্ডুলকর ভেরি ক্রেজি ম্যান। ঠিক আছে, সচিন তেন্ডুলকর ভেরি ক্রেজি ম্যান। ঠিক আছে, ফ্রি কম্পিউটার নেবে কুজন। এটার মানে তো বুঝলে, এটা বলি ফ্রি কম্পিউটার। ধরো একটা দোকানে কম্পিউটার বিক্রি হচ্ছে, ফ্রিতে কম্পিউটার কে নিতে চাইবে, কুজন, মানে বাজে লোকই নিতে চাইবে। কেউ কি ওরকম নিতে চায় যে আমি ফ্রিতে নেব? ঠিক আছে, তো মেন্টালিটি খারাপ, তাই ভাবছে যে ফ্রিতে নেব। তো ফ্রি কম্পিউটার নেবে কুজন। দেখো কি কি এসেছে, ফার্স্ট হচ্ছে সচিন, SC থেকে হচ্ছে কি স্ক্যান্ডিয়াম, তেন্ডুলকর TI। ঠিক আছে, এখানে TI আছে, তো কি হবে, টাইটেনিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভেরি, ভি দিয়ে হচ্ছে কি ভ্যানাডিয়াম। নেক্সট হচ্ছে কি ক্রেজি, ক্রোমিয়াম। ঠিক আছে, ম্যান, ম্যাঙ্গানিজ।
ফ্রি, ফ্রি কেন দিয়েছি দেখো, এখানে আয়রন দিয়েও দিতে পারতাম, ফ্রি কেন দিয়েছি কারণ আয়রনের যে সংকেত সেটা এফি, ঠিক আছে, এই কারণে ফ্রি হিসাবে দিয়েছি, ঠিক আছে। তো ফ্রি মানে কি এফি অর্থাৎ আয়রন। কম্পিউটার সিও আছে, এটা হচ্ছে কি কোবাল্ট। নি মানে নেবে, তো কি নিকেল। কু মানে কি তোমার কপার, ঠিক আছে, সিইউ, সিইউ থেকে কু এসেছে, ঠিক আছে। আর জন মানে হচ্ছে জিঙ্ক। বোঝা গেল? তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট। যদি বলো ডি ব্লকের যে এলিমেন্টগুলো আছে তার মধ্যে প্রথম যেই সারিটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে কি এদের প্রত্যেকের যোজ্যতা কি আলাদা আলাদা রকম হয়, সবার কিন্তু একরকম হয় না। যেরকম এস আর পি ব্লকে একই রকম যোজ্যতা শো করে, ঠিক আছে, প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু সেটা হয় না। চলো এবার দেখো এখানের মধ্যে কোবাল্ট আর কপার নিয়ে অনেকের কনফিউশন থাকে, যে আগে তোমার কোবাল্ট হবে না আগে কপার হবে। দেখো এখানে একটা জিনিস, ছোট্ট জিনিস বলে দিই, মনে থাকবে, সি তো দুজনার ক্ষেত্রেই কমন আছে। আগে বলো ও আগে আসে না সি ইউ আগে আসে, তোমরা বলবে ম্যাম ও আগে আসে, তাহলে ও যদি আগে আসে তাহলে কি হবে, কোবাল্টই আগে আসবে, ঠিক আছে। আর কপার হচ্ছে কি পরে আসবে, যেহেতু ইউ পরে আসে, এই হিসাবে মনে রাখবে, ঠিক আছে। চলো এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন করে নিই যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট এইগুলো আছে, তাই না, কপার এগুলো আছে। চলো এগুলো দিয়ে আমরা প্রশ্ন দেখি। দেখো অ্যালয়, অ্যালয় মানে কি, অ্যালয় মানে হচ্ছে কি সংকর ধাতু, ঠিক আছে, অ্যালয় মানে কি সংকর ধাতু, মানে মিশিয়ে তৈরি করা হয়, ঠিক আছে, অ্যালয় মানে হচ্ছে সংকর ধাতু। চলো কার অ্যালয়, কার অ্যালয়ের কথা বলা হচ্ছে, নিকেল, একটু আগে পড়লাম, নেবে নিকেল, ঠিক আছে। ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এই প্রত্যেকটা এই যে চারটে আমরা ধাতু দেখলাম, এই চারটে ধাতুই কিন্তু এই তোমার পর্যায়ে অবস্থান করছে, 4 নম্বর পর্যায়ে। পর্যায় মানে বুঝতে পারছো আশা করি, ঠিক আছে, এই যে এই পর্যায়টায় অবস্থান করছে, এই যে, ঠিক আছে। চলো তো দেখো এই যে এর মিশ্রিত একটা অংশ অর্থাৎ কি সংকর ধাতু, এটার থেকে তৈরি করা হয় কি নাইক্রোম তার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা কি এই যে দেখতে পাচ্ছ ছবিতে, এটা নাইক্রোম তার। মেনলি মূলত এটা ব্যবহার করা হয় হচ্ছে হিটারের ক্ষেত্রে। আমরা হিটার আগেকার দিনে দেখেছিলাম যে এইরকমভাবে গোল থাকে আর ভিতরে এই রকম তার থাকে, যখন জলে পুরো লাল শিখায় জ্বলে ওঠে অর্থাৎ কি সেখানে নাইক্রোম তারের উপস্থিতি আছে, ঠিক আছে। তো এই নাইক্রোম তার কিন্তু প্রচণ্ড বেশি পরিমাণে তাপ সহ্য করতে পারে। তো কার কার মিশ্রিত ধাতু, সেটা হচ্ছে নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ আর আয়রন। নেক্সট প্রশ্নে চলে আসো। নেক্সট প্রশ্ন হচ্ছে যে লোহা, কোনো লোহার বস্তুর উপর যদি তুমি মরিচা না ফেলতে চাও তখন সেখানে কি প্রসেস করা হয় আর কোন ধাতু সেখানে ব্যবহার করা হয়। ধরে নাও একটা লোহার বালতি আছে, ঠিক আছে, তো এই লোহার বালতিটার মধ্যে তুমি কি করবে না, মরিচা ফেলতে চাও না, চকচক চকচক করবে, ঠিক আছে। তো সেইখানে একটা ধাতু ব্যবহার করা হয়, যেই ধাতুর নাম হচ্ছে জিঙ্ক। আর জিঙ্ক আমরা কোথায় পেয়েছিলাম, আমরা একদম এই লাস্টে পেয়েছিলাম, যেটা হচ্ছে জিঙ্ক, ঠিক আছে। তো এই যে জিঙ্ক, যেটা সেই জিঙ্কের পাকটা প্রলেপ দেওয়া হয়, যে অংশটাকে, যেই পদ্ধতিটাকে বলে হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতি। ভালো করে দেখে নাও, আমি সরে যাচ্ছি এখানটায়, কি পদ্ধতি বলছে, গ্যালভানাইজেশন পদ্ধতি। তো যদি বলা হয় গ্যালভানাইজেশন পদ্ধতি কার উপর করা হয়, তখন বলবে লোহার উপর। কার মাধ্যমে করা হয় বা কি দ্বারা করা হয়, তখন কি বলতে পারবে, সেটা হলো তোমার জিঙ্কের দ্বারা করা হয়, ঠিক আছে। তো এই যে বিষয়টা বললাম খুব খুব ভালো করে মনে রাখবে। চলো নেক্সট বিষয় দেখো, ডি ব্লকের মৌলগুলি তাপ ও তড়িতে সুপরিবাহী। এবার তোমরা এটা আমার মনে হয় না বলার দরকার আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন তাপ ও তড়িতে সুপরিবাহী, কারণ এগুলো প্রত্যেকটাই কি মেটাল, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কি মেটাল, ঠিক আছে। তো চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, আমরা এখানে তামা তো পড়লাম, ঠিক আছে, তামা তো পড়লাম, ঠিক আছে, কপার, তামা পড়েছি আমরা, ঠিক আছে।
তো দেখো এই তামা দিয়ে বেশ কটা প্রশ্ন আসে আর যেটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ফার্স্ট হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জের জিনিস, ব্রোঞ্জের বিভিন্ন জিনিস পাওয়া যায়, ঠিক আছে। ব্রোঞ্জ তৈরি করতে কি কি ব্যবহার করা হয়? ফার্স্ট ব্যবহার করা হয় তামা, আর নেক্সট ব্যবহার করা হয় টিন। টিনের সংকেত আমরা পড়েছিলাম কি? SN, SN, ঠিক আছে, আমরা পি ব্লকে পেয়েছিলাম এটা, ঠিক আছে, পি ব্লকে পেয়েছিলাম। তো দেখো এখানে এখানে কি বলছে? তামা আর টিন, তামা কত পার্সেন্ট থাকে? 90%, আর টিন থাকে কত? 10%। তো এইটা মিলিয়ে কি তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। কি তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয়। চলো নেক্সট হচ্ছে কাঁসা। তামার পরে চলে আসে, এই তোমার ব্রোঞ্জের পরে চলে আসে কি? কাঁসা। দেখো কাঁসা যেটা, সেটাকে বলা হয় কি? বেল মেটাল, ঠিক আছে, বেল মেটাল, ঠিক আছে, বেল মেটাল। তো এই বেল মেটালে কি তৈরি হয়? সেম তৈরি হয়, সেম জিনিসই লাগে, তামা আর টিন, কিন্তু পার্সেন্টেজ আলাদা হয়ে যায়। এখানে যেমন তামা 90%, টিন 10%, এখানে হচ্ছে তামা তোমার একটু কমে গেল, অর্থাৎ কি 80%, আর টিনের পরিমাণ একটু বাড়িয়ে দেওয়া হলো, যেটা হচ্ছে কি 20%। তাহলে যদি বলা হয় ব্রোঞ্জ, যদি বলা হয় কাঁসা, তো দুটো ক্ষেত্রেই কি ব্যবহার করা হয়? দুটো ক্ষেত্রেই তামা ব্যবহার করা হয় আর টিন ব্যবহার করা হয়, কিন্তু অনুপাতটা কি থাকে? আলাদা থাকে, ঠিক আছে। বেল মেটালের ক্ষেত্রে, যেটা আমরা কাঁসা পড়লাম, বেল মেটালের ক্ষেত্রে অনুপাত কত থাকে তামার? তামার তোমার টিনের, সেটা হচ্ছে 80:20, ঠিক আছে, 80 কত? 20। আর এই ওপরে যেটা পড়লাম, অর্থাৎ যেটা আমরা ব্রোঞ্জ পড়লাম, ব্রোঞ্জের ক্ষেত্রে কত থাকে? তামা আর টিনের অনুপাত 90:10। কিন্তু দেখো দুটো ক্ষেত্রেই কিন্তু কি তামাটাই বেশি পরিমাণে থাকে, সেই কারণে কালারটাও কি ওরকম টাইপের আসে, ঠিক আছে, তামার পরিমাণটা বেশি থাকার ফলে। নেক্সট চলে আসি কি? পিতল। পিতল, যেটাকে আমরা ব্রাশ বলি, ব্রাশ, ঠিক আছে। তো পিতল, পিতল তৈরিতে কি কি ব্যবহার করা হয়? দেখো এখানে যেরকম তামা ব্যবহার করা হচ্ছে, পিতল তৈরিতেও কি তামা ব্যবহার করা হয়, কিন্তু তামার সঙ্গে আর একটা এক্সট্রা জিনিস ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কি? দস্তা, ঠিক আছে, যেটা হচ্ছে কি? দস্তা, ঠিক আছে। তো দস্তা মানে কি? দস্তা মানে হচ্ছে জিঙ্ক, যেটা আমরা কোথায় পেলাম? একদম লাস্ট এলিমেন্টে পেলাম, একেবারে আমাদের এই অংশে, লাস্টের অংশে পেলাম, যেটা হচ্ছে তোমার কত থেকে শুরু হচ্ছে? দেখো এখান থেকে, দেখো দেখো আমরা এখানে পেয়েছিলাম তো ক্যালসিয়াম, এখানে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, তারপর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ক্যালসিয়াম 20 ছিল, ক্যালসিয়ামের পর থেকে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 30 নম্বরে বসে আছে কি? জিঙ্ক। মনে থাকবে তো আমার কথাটা, ঠিক আছে। তো চলো তাহলে এতগুলো আমরা পড়লাম কি? এগুলো আমরা পড়লাম কি কি আমাদের প্রশ্ন আসতে পারে। নেক্সট চলো, নেক্সট থেকে কি? পিরিয়ডিক টেবিলের নেক্সট যেই আমরা পড়লাম যে 4 নম্বর পর্যায়, এবার আমরা 5 নম্বর পর্যায়ের কি পড়ব? যেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, অর্থাৎ কি এখান থেকে শুরু হচ্ছে, এই পোর্শন থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এখানে 30 হয়েছিল, 30, 31, 32, 33, 34, 35, 36, ঠিক আছে, 37, 38, তাহলে এখানে শুরু হবে কি? 39 থেকে, ঠিক আছে। তো এই 39 থেকে যেটা শুরু হচ্ছে, সেটা হচ্ছে কি? ইয়াট্রিয়াম থেকে শুরু হচ্ছে। চলো এবার এখানের অংশগুলো দেখি কি কি প্রশ্ন কেরমভাবে আসতে পারবে, ঠিক আছে। আগে বলে দিই ট্রিকটা কিভাবে মনে রাখবে। ইয়ারি যারা নিভানা মত্তাক, মানে বন্ধুত্ব নেভাতে বলছে, মানে বন্ধুত্ব রাখতে বলছে কি? মৃত্যু পর্যন্ত, ঠিক আছে। তো ইয়ারি যারা নিভানা মত্তাক, আরিও থেকে হচ্ছে কি? রূপা, আরিস থেকে হচ্ছে রাহুল, ঠিক আছে। পড়ে, পিডি থেকে পড়ে, এজি থেকে আগুনে, সিডি থেকে কাঁদে, ঠিক আছে। তাহলে রূপা, রাহুল আগুনে পড়ে কাঁদে না বলে পড়ে আগুনে কাঁদে, এটা মেলানোর জন্য একটু বলা হয়েছে, ঠিক আছে। তো রূপা, রাহুল পড়ে আগুনে কাঁদে বা আগুনে পড়ে কাঁদে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই যে অংশটা, এটা হচ্ছে কি? আমাদের সেকেন্ড নম্বর যে, অর্থাৎ এই অংশটাকে বলা হয় হচ্ছে কি?
এই অংশটাকে বলা হয় হচ্ছে তোমার যেটা হচ্ছে 4 নম্বর যেই অংশটা, আর এটা হচ্ছে তোমার 5 নম্বর পর্যায়ের যেই পোর্শনটা ডি ব্লকের সেটা। ঠিক আছে, তো তাহলে কি বললাম, ইয়ারি মানে কি ইয়াট্রিয়াম, জারা মানে জিকোর্নিয়াম, এনবি মানে নিভানা নিওবিয়াম, ঠিক আছে, মত্তাক মানে মলিবেডিনিয়াম, ঠিক আছে, টেকনিশিয়াম তাক, ঠিক আছে, টিসি তাক মানে কি টেকনিশিয়াম, নেক্সট হচ্ছে কি রূপা মানে রুধেনিয়াম, ঠিক আছে, রাহুল মানে রোডিয়াম, পোরে মানে প্যালাডিয়াম, এজি মানে আগুন, এটাকে সিলভার বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে কি ক্যাডমিয়াম মানে কাঁদে, ঠিক আছে, কাঁদে থেকে ক্যাডমিয়াম। এখানের মধ্যে যেটা খুব খুব ইম্পর্টেন্ট বলতে পারো সেটা সংকেতের জন্য, যেটা হচ্ছে সিলভারের সংকেত কি এটা কিন্তু জানতে চায়, ঠিক আছে, তো এটা কিন্তু একেবারেই সিলভারের মতো শুনতে লাগে না এজিটা, ঠিক আছে, এগুলো ল্যাটিন শব্দ থেকে আসে বলেছিলাম, তো এই এজিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সংকেত হিসাবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখান থেকে কিছু প্রশ্ন বলি। তো প্রশ্নগুলো হচ্ছে কি, আমরা যে সিলভার পড়লাম, সিলভার ছাড়াও আমরা আরও পড়বো যেটা হচ্ছে গোল্ড, পরের যেই ডি ব্লকের এলিমেন্টগুলো আছে সেগুলোতে পড়বো কি গোল্ড, তারপর পড়বো কি প্ল্যাটিনিয়াম, ঠিক আছে। তো এই যে প্ল্যাটিনাম যেটা, ঠিক আছে, প্ল্যাটিনামে দেখবো অনেকে আংটি পরে, প্রচুর দাম হয়, ঠিক আছে। তো এই যে সিলভার বলো, গোল্ড বলো, প্ল্যাটিনাম বলো, এগুলোকে বলা হয় কি নোবেল মেটাল বা বরধাতু, ঠিক আছে। বরধাতু মানে কি, বরধাতু মানে তো যেটা হচ্ছে কি কোনো রকম এরা কোনোভাবে রাসায়নিক বিক্রিয়াতে বেশি অংশগ্রহণ করে না, বা বলতে পারো এই ধাতুগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এরকম প্রশ্ন দেয় যে কোন কোন ধাতু প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় বা কি রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় নয়। দেখো এখানে লেখা আছে রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় নয়, তো সেগুলো কোনটা, সেগুলো হচ্ছে বরধাতু। আর বরধাতু বা নোবেল মেটাল কাকে বলে, সেটা হচ্ছে কি এজি, বাকি আমাদের সিলভার এইউ মানে গোল্ড, আর কি প্ল্যাটিনাম হচ্ছে কি যেটা পিটি বলা হয়। আচ্ছা তোমরা কিভাবে মনে রাখবে, দেখো নোবেল আমরা পড়েছিলাম, নোবেল গ্যাসটা যখন আমরা পড়েছিলাম 18 নম্বর গ্রুপে, ওরাও কিন্তু কারোর সাথে বিক্রিয়া করতো না, ঠিক আছে। তো ঠিক সেইভাবে মনে রাখবে কি নোবেল মেটাল বা বরধাতু যারা কি রাসায়নিকভাবে সক্রিয় নয়, আর কি এরা কারোর সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে মুদ্রা ধাতু, দেখতে পাচ্ছ আশা করি, হ্যাঁ চলো মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল। দেখো এটাও কোনো ব্যাপার না, এগুলো কি না ছোট ছোট প্রশ্ন আসে, তাই এগুলো একটু আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু মানে যেই সমস্ত ধাতুগুলো মুদ্রা তৈরিতে ব্যবহার হতো, আর তোমরা এটা প্রত্যেকে জানো, ঠিক আছে। কপার তামার মুদ্রা হতো না আগেকার দিনে, তামার মুদ্রা, ঠিক আছে, রূপোর মুদ্রা, গোল্ড মুদ্রা, যে বিভিন্ন মিউজিয়ামেতে যাবে দেখবে যে গোল্ড মুদ্রা, ঠিক আছে, সিলভার কয়েন, তারপর গোল্ডেন কয়েন এগুলো আছে। তো কি এইগুলো কি মুদ্রা তৈরিতে ব্যবহার হতো, সেই কারণে এটাকে কি বলা হয়, মুদ্রা ধাতু বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এই যে মুদ্রা ধাতু এটা কত নম্বর গ্রুপে অবস্থান করছে এইটা জানা খুব ইম্পর্টেন্ট। চলো দেখো এখানে যে গ্রুপ নাম্বার আছে, অর্থাৎ এখানে আমার ছিল 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ, তাই তো। কিন্তু এই 12 ঠিক আগে যেখানে বসে আছে কপার, যেখানে বসে আছে সিলভার, যেখানে বসে আছে গোল্ড, তো এরা কি, এরা মুদ্রা ধাতু। তাহলে যদি বলা হয় মুদ্রা ধাতু কত নম্বর গ্রুপে অবস্থান করছে, বলবে একেবারে লাস্টের ডি ব্লকের লাস্টের আগের গ্রুপ, মানে লাস্ট হচ্ছে 12, তার আগে হচ্ছে কি 11 নম্বর গ্রুপে অবস্থান করছে কি, যেটা হচ্ছে এই মুদ্রা ধাতুগুলো, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একটু আগে পড়লাম আমরা এখানে ক্যাডমিয়াম, তাই না, ক্যাডমিয়াম একটা ধাতু, আর এই ক্যাডমিয়াম ধাতু একটা কিন্তু বিশেষ রোগের কারণ। এটা কিন্তু আমাদের বায়োলজির ক্ষেত্রে যখন ডিজিজ পড়াবো সেখানে কিন্তু এই বিষয়টা পড়াবো, ঠিক আছে, পুরো ডিটেলস পড়াবো তখন। ইটাই ডিজিজ নামটা হচ্ছে কি ইটাই ডিজিজ। যেমন পারদের জন্য কি হয়, মিনামাটা রোগ হয়, বেরিলিয়ামের জন্য বেরিলিওসিস হয়, ঠিক আছে। তো তারপরে আর্সেনিকের জন্য কি হয়, হাতে কি হয়ে যায়, ব্ল্যাক ফুট রোগ হয়। তো সেই রকমই কি ক্যাডমিয়ামের জন্য যেটা ডিজিজটা হয় সেটা হচ্ছে কি ইটাই ডিজিজ, যেটা সম্পূর্ণ কি হাড় গঠিত, একটা হাড়ের সমস্যাজনিত রোগ, ঠিক আছে। আমার কথাটা বুঝতে পারছো? চলো নেক্সট দেখো, চলে আসো,
নেক্সট আমরা কি পড়ব? নেক্সট আমরা পড়ব হচ্ছে পরের যে পোর্শনটা, অর্থাৎ কোনটা? আমরা পড়ব হচ্ছে এই অংশটা। ঠিক আছে, আমরা এটা পড়ে নিলাম। সচিন তেন্ডুলকার ভেরি ক্রেজি ম্যান, ফ্রি কোচিং নেবে কুজন। ঠিক আছে, ইয়ারি যারা নিবানা মত তাক, রূপা রাহুল পদ্মে, এই রূপা রাহুল পড়ে আগুনে কাঁদে। ঠিক আছে, এটা পড়লাম। ঠিক আছে, চলো নেক্সট দেখো এবার এই নেক্সট অংশটা, অর্থাৎ এই অংশটা। এইটা এটার একটা বিশেষ বিষয় আছে। এইটা এখানে যেটা হয় সেটা হচ্ছে 56। ঠিক আছে, বেরিয়াম 56, এইখানে আসে কি তোমার 57। কিন্তু 57তে যে ল্যান্থেনিয়াম বসে আছে, এই ল্যান্থেনিয়াম যে সে কিন্তু চলে আসে কি নিচের দিকে, মানে ল্যান্থিয়ামের পরে যতগুলো আছে, কতগুলো ল্যান্থিয়ামের পরে আছে সেটা হচ্ছে কি 71 পর্যন্ত। এই ল্যান্থিয়ামের থেকে কি 71 পর্যন্ত কোথায় বসে আছে? নিচের ব্লকে, তাদের নিজস্ব বৈশিষ্ট্যের জন্য। কিন্তু এরাও কিন্তু তোমার এরই অন্তর্ভুক্ত, অর্থাৎ 6 নম্বর পর্যায়েরই অন্তর্ভুক্ত। এখানে 1 2 3 4 5 6 7, তাই তো? তো এরাও কিন্তু তোমার 6 নম্বর পর্যায়েরই অন্তর্ভুক্ত। কিন্তু এই যে ল্যান্থেনিয়াম বসে আছে এরপর, অর্থাৎ কি 56-এর পর 57, তো 57 থেকে 71 অবধি চলে আসে কি এই এফ ব্লকে। তাই একটু আমরা এ ব্লকেই পড়ব। কিন্তু এর পরের থেকে পড়ি, ঠিক আছে, অর্থাৎ এলে, অর্থাৎ 57 যে বসে আছে তারপর কি 57-এর পর আমরা চলে যাচ্ছি 70, ওখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, অর্থাৎ এখানে এইচজি বসে আছে 80-তে, অর্থাৎ 80-তে, অর্থাৎ পারদ বসে আছে। তাহলে ল্যান্থেনিয়াম আর পারদ এই অংশটা এবার আমরা পড়ব। ঠিক আছে, চলো দেখো কি বলছে। লা হাফতা ওয়ার্না, মানে কি এটা একটা হিন্দিতে, এগুলো প্রচলিত এই ট্রিকগুলো। দেখো লা হাফতা, হাফতা চায় না, চাঁদা চায়। ঠিক আছে, তো কি লা হাফতা ওয়ার্না মানে কি না হলে, ঠিক আছে, রাজেশ উসে আয়রন সে, সেটা এমনি, ঠিক আছে, আয়রন সে পিটেঙ্গে और হাসেঙ্গে। ঠিক আছে, মানে হাফতা দাও, না হলে ওকে রড দিয়ে পিটবো আর হাসবো। তো কি বলেছে দেখো, ফার্স্ট হচ্ছে এলে, এলে যেটা সেটা হচ্ছে কি ল্যান্থিনাম। ঠিক আছে, তারপর এইচ এ এফ হাফ, ঠিক আছে, হাফ, হাফতা, তার থেকে হাফনিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি টিএ, অর্থাৎ কি ট্যান্টালুম। তারপর ওয়ার্না ডাব্লু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সংকেত টাংস্টেনের। ঠিক আছে, টাংস্টেন ডাব্লু। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি রাজেশ, অর্থাৎ আরি, আরি থেকে রেহনিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো কি এখানে ওএস, ওএস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন বলে দেব। ঠিক আছে, ওএস এটা হচ্ছে অসমিয়াম। নেক্সট হচ্ছে আইআর, অর্থাৎ কি ইরিডিয়াম। নেক্সট হচ্ছে পিটেঙ্গে, পিটি, সেটা হচ্ছে প্ল্যাটিনিয়াম। গোল্ড, অর্থাৎ কি অর, এইউ, এইউ থেকে কি গোল্ড আসছে। আর কি অ্যান্ড, কি হাসেঙ্গে, এইচজি মানে কি মার্কারি। ঠিক আছে, তো তোমরা এটা মনে রাখতে পারো, এই ব্লকগুলোকে একটু মনে রেখো, বেশি পরেরগুলো আর মনে রাখার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এখান থেকে কি কি পড়ার চান্স আছে পরীক্ষাতে, মানে আসতে পারে সেটা দেখো। দেখো এখানে আমরা প্রত্যেকে জানি আমাদের যে লাস্ট এলিমেন্ট, অর্থাৎ লাস্ট এলিমেন্ট হচ্ছে কটা, 118 নম্বরে যে বসে আছে অগনেনশন। দেখো লাস্ট এলিমেন্ট মানে কি, ওর তোমার ইলেকট্রন, আর ইলেকট্রনের পরিমাণও কি থাকবে, বেশি থাকবে। যতগুলো প্রোটন থাকে তত ইলেকট্রন থাকবে। তো যত ইলেকট্রন বেশি হবে ওর পারমাণবিক কি হবে, সংখ্যাও বেশি হবে, বা বলতে পারো নিউট্রন প্রোটন থাকার জন্য, বেশি থাকার জন্য পারমাণবিক ভরও বেশি হয়। তো সেই ক্ষেত্রে বলতে পারো কি অগনেনশন যে 118 নম্বর বসে, সে কি অ্যাটমিক ওয়েট, অর্থাৎ কি আমাদের পারমাণবিক ভরের দিক দিয়ে কি এ একটা হাইয়েস্ট কি হচ্ছে, এর ভর হচ্ছে কি পারমাণবিক, কারণ ও একদম লাস্ট এলিমেন্ট হলে ওর তোমার প্রোটনও সংখ্যা বেশি হবে, সব কিছুই বেশি হবে, তাই ওর ভরটাও কি হবে, বেশি হবে। কিন্তু যদি দেখো এই অসমিয়াম ধাতুকে, ঠিক আছে, অসমিয়াম ধাতুকে যেটা বসে আছে কোথায়, দেখো অসমিয়াম,
ঠিক আছে, অসমিয়াম বসে আছে 76-এ। তো এই যে অসমিয়াম, যেটা এই অসমিয়ামের ক্ষেত্রে কি হয়, এটা ডেন্সিটির দিক দিয়ে কি হায়েস্ট থাকে, মানে এর ঘনত্বের দিক দিয়ে হায়েস্ট থাকে। তো এই দুটো জিনিস একটু মনে রাখবে, একটা হচ্ছে অসমিয়াম, একটা হচ্ছে অগনেনশন। পরীক্ষার ক্ষেত্রে এই রকম পরীক্ষার প্রশ্ন দেওয়া যদিও উচিত না, মানে স্টুডেন্টদের মনে প্রচণ্ড এটা ওটা হয়ে যায় যে কোনটাকে অপশানে দেব, কিন্তু তবুও বলে রাখছি, যদি কখনো এরকম দেয় যে হায়েস্ট তোমার ডেন্সিটি বা হায়েস্ট ভর কার আছে, যদি কখনো এটাকে নাও দেয়, তুমি অসমিয়ামকে টিক মারতে পারো। যদি অসমিয়ামকে না দেয় তাহলে তুমি অগনেনশনকে টিক মারতে পারো। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিই, যেটা হালকা মেটাল সেটা হচ্ছে কি লিথিয়াম। হালকা মেটাল হচ্ছে লিথিয়াম। আর একেবারে সব থেকে হালকা যদি বলা হয়, যদিও সেটা ধাতু নয়, সেটা একটা গ্যাস, যেটা হচ্ছে কি হাইড্রোজেন। ঠিক আছে, তো পড়াতে পড়াতে সবগুলো একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। নেক্সট দেখো, নেক্সট আমরা কোনটায় আসবো? নেক্সট আমরা আসবো হচ্ছে কি আমাদের এই জায়গা থেকে, অর্থাৎ কি অ্যাক্টিনিয়াম থেকে। ঠিক আছে, তো দেখো এইখানে যে বসে আছে সে কিন্তু তারপর থেকে কিন্তু এই অংশে চলে এসেছে। তাই দেখো কালারটাও এক, এটা আমি প্রথম ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। ঠিক আছে, অ্যাক্টিনিয়াম যেটা, সে অ্যাক্টিনিয়ামের পর থেকে যে বসে আছে তারা কিন্তু এইখানে বসে আছে। আর কত অবধি বসে আছে? 103 অবধি বসে আছে। ঠিক আছে, অর্থাৎ 89 থেকে, কত থেকে? 89 থেকে, ঠিক আছে, কত পর্যন্ত বসে আছে? এটা হচ্ছে 103 অবধি বসে আছে। তার মানে অবশ্যই এর পর যেগুলো হবে সেটা হবে 104, 105, 106, 107, এরম করতে করতে 118। ঠিক আছে, তো এখানে অবধি হবে কি 113। ঠিক আছে, তারপর কি 112, 113, 114, 115, 116, 117, 118। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিষয়। আমি পুরো জিনিসটা আরেকবার ভালো করে তোমাদের বলে দেব। ঠিক আছে, তাও আরেকবার বলে দিচ্ছি, দেখো এখনই বলে দিচ্ছি, দেখো, কারণ এগুলো একটু গুলিয়ে ফেলার ব্যাপার থাকে। হ্যাঁ, তোমাদের বলে দিচ্ছি, দেখো দেখো ভালো করে শুনবে। এখানে তোমার আছে 57 থেকে 71। ঠিক আছে, 57 থেকে 71। এখানে আছে 89 থেকে 103। 57-এ বসে আছে ল্যান্থেনিয়াম। ঠিক আছে, তো সেই হিসাবে ওই 57-এর পর থেকে যেটা এসে গেছে কত তোমার 71 পর্যন্ত, সেটা এই নিচের ব্লকে চলে এসেছে। কোন ব্লকে? এফ ব্লকে। ঠিক আছে, নেক্সট দেখো আমি কি বলছি, এই এফ ব্লকে যখন চলে এলো, ঠিক এবার পরেরটার কথা বলছি। তো পরেরটা হচ্ছে কি অ্যাক্টিনিয়াম বসে। অ্যাক্টিনিয়াম কততে? 89। আর 89 থেকে বাদবাকি যতগুলো আছে 103 পর্যন্ত, তারা কোথায় বসে আছে? তারা বসে আছে কি এফ ব্লকে। তার মানে 103 অবধি যদি এফ ব্লকে থাকে, এরপর কি 104, 105, 106, 107, এইভাবে কত? 112। ঠিক আছে, তো এইভাবে এখানে চলে আসছে কি 112। ঠিক আছে, তো এই কারণেই এই যে সিরিজটা ল্যান্থেনিয়াম বসে আছে, এই কারণে একে বলা হয় ল্যান্থেনাইট সিরিজ, আর এই কারণে একে বলা হয় কি অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনিয়াম বসে, তাই অ্যাক্টিনাইট সিরিজ। ঠিক আছে, তো দেখো আমরা নেক্সট কি পড়ব? নেক্সট আমরা পড়ব হচ্ছে কি এই পোর্শনটা, অর্থাৎ কি যেটা হচ্ছে একেবারে ডি ব্লকের লাস্ট যেই পর্যায়ে 7 নম্বর পর্যায়ের এলিমেন্টগুলো। আগে ট্রিকটা দেখে নিই, দেখো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাক্টিনিয়াম, আচ্ছা থেকে অ্যাক্টিনিয়াম। রফি থেকে রাদারফোর্ডিয়াম। ঠিক আছে, দাদু অর্থাৎ কি ডুবনিয়াম। ঠিক আছে, সঙ্গে অর্থাৎ কি সেবর্জিয়াম। ঠিক আছে, বিহারে ভোরিয়াম। হাসতে হাসিয়াম। মানা ম্যাথেরিয়াম। ঠিক আছে, দিদা মানে কি ডার্মাস্টেডিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাগ করে রোথেনজিয়াম। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি কাঁদবে কপারনিসিয়াম। ঠিক আছে, তো এইগুলো মনে রাখার খুব বেশি দরকার নেই এই লাস্ট পোর্শনটা, কিন্তু তবুও আমি বলে দিচ্ছি এই রাদারফোর্ডিয়াম, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। রাদারফোর্ডিয়াম কত নম্বর পর্যায়ে বসে আছে এইটা কিন্তু জানাটা খুব ইম্পর্টেন্ট। যেটা কত নম্বর পর্যায়ে বসে আছে? 7 নম্বর পর্যায়ে বসে আছে কি রাদারফোর্ডিয়াম। 7 নম্বর পর্যায়, আর গ্রুপ নাম্বার হচ্ছে কত? 4 নম্বর। দেখো এই দেখো রাদারফোর্ডিয়াম বসে কত? 4 নম্বরে। 1
1 2 3 4, ঠিক আছে। আর পর্যায় নম্বর কত? 7 নম্বরে বসে আছে। এইটাই কয়েকটা জিনিস একটু তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো চলো কি বলছে, আচ্ছা রফি দাদুর সঙ্গে বিহারে হাসতে মানা, মানে বিহারে মানে বিহার মানে ভ্রমণ করা, বিহার করা বলে না, ভ্রমণ করা, বিহারে হাসতে মানা, দিদা রাগ করে কাঁদবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এর ট্রিক। চলো নেক্সট আমরা চলে আসি কি এফ ব্লক এলিমেন্ট। এফ ব্লক এলিমেন্ট কোনটা? এফ ব্লক এলিমেন্টগুলো হচ্ছে নিচের যেই এলিমেন্ট এইগুলোকে বলা হয় এফ ব্লক এলিমেন্ট। তখনই আমি বললাম এই ল্যান্থেনিয়াম বসে আছে 57, আর 57 থেকে 71 পর্যন্ত কে চলে আসে, সেটা হচ্ছে কি চলে আসবে তোমার এফ ব্লকে চলে আসবে। আর এখানে দেখো অ্যাক্টিনিয়াম বসে কত 89-এ, ঠিক আছে। তো 89-এর পর থেকে যেটা চলে আসবে 103 পর্যন্ত সেটা এফ ব্লকে চলে আসবে। এখানে ল্যান্থেনিয়াম বসে, ঠিক আছে, ল্যান্থেনিয়াম বসে তাই এখানে ল্যান্থেনাইট সিরিজ বলা হয়। এখানে অ্যাক্টিনিয়াম বসে তাই এখানে কি বলা হয়, অ্যাক্টিনাইট সিরিজ, ঠিক আছে। খুব খুব ইম্পর্টেন্ট এই অংশটা। চলো এবার আমরা দেখি যে আগের যে ডি ব্লক যখন আমরা পড়েছিলাম সেটাকে আমরা বলেছিলাম কি অবস্থানান্তর মৌল, ঠিক আছে। আর একে কি বলা হয়, একে বলা হয় আন্ত অবস্থানান্তর মৌল। লেখাটা কেটে গেছে, আমি বলে দিচ্ছি, দেখো আন্ত অবস্থানান্তর মৌল, ঠিক আছে। আন্ত অবস্থানান্তর কি মৌল, ঠিক আছে। কেন আন্ত অবস্থানান্তর মৌল বলা হয়? দেখো যখন আমরা ডি ব্লক পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম ডি ব্লকের যে শেল আছে সেই শেলে যদি 10টা থেকে থাকে তাহলে সে পুরোপুরি পূর্ণ, কিন্তু যদি বাই চান্স 1 থেকে 9টা থাকে তাহলে সে কি হবে, আংশিক পূর্ণ। এটাই তো আমরা দেখেছিলাম। আর সেই কারণেই এটাকে কি বলা হয়েছিল, ওটাকে বলা হয়েছিল শুধু অবস্থানান্তর মৌল, ডি ব্লকের মৌলগুলোকে। কিন্তু দেখো যেটা এ ব্লক সেটাকে আন্ত অবস্থানান্তর মৌল বলছে। তাহলে ম্যাম এখানটায় কি ঘটে? এখানে যে এর যে লাস্ট কক্ষ আছে যেটা হচ্ছে এফ ব্লক, ঠিক আছে, এখানে যে কক্ষ আছে যেটা হচ্ছে কি এফ ব্লক, সেই এফ ব্লকের টোটাল যদি 14টা থেকে থাকে, ভালো করে এইটুকুই শুনে রাখো, টোটাল যদি 14টা থেকে থাকে তাহলে সে পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, ঠিক আছে। কিন্তু ধরো 14টা নেই, 1 থেকে 13টা আছে, তাহলে সে আংশিক পূর্ণ। আর যাদের 1 থেকে 13টা এরকম থাকে, ঠিক আছে, তারাই কি হয়ে যায়, তোমার এফ ব্লকের অন্তর্গত হয়ে যায়। দেখো একটু পড়ে দিচ্ছি, যেসব মৌলের সুস্থিত আয়নের ইলেকট্রন, সুস্থিত মানে তোমার দিয়ে দেওয়ার পর, ইলেকট্রন দিয়ে দেওয়ার পর বলো বা এমনি নর্মাল অবস্থায় বলো, যখনই করো না কেন, যদি কি হয় 1 থেকে 13টা হয়ে থাকে, ঠিক আছে, বা আংশিক পূর্ণ, আংশিকভাবে পূর্ণ, ঠিক আছে, পুরোপুরি পূর্ণ নয়, তাহলেই ও কি হয়ে যাবে, এফ ব্লকের এলিমেন্ট হয়ে যাবে। কিন্তু যদি 14টা থেকে থাকে, এখানে যেমন 10টা থাকার কথা ছিল, এখানে তেমন 14টা, যদি 14টা থেকে থাকে তাহলে সে কি হবে, সে কখনোই এফ ব্লকের এলিমেন্ট হতে পারে, কিন্তু আন্ত অবস্থানান্তর মৌল নয়, ঠিক আছে। আমার কথাটা বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। তো চলো আন্ত অবস্থানান্তর মৌল কাকে বলা হয়? বলা হয় হচ্ছে কি এই এফ ব্লককে। ইংলিশ নামটা শুনে রাখো, যেটা হচ্ছে ইনার ট্রানজিশন মৌল। আগেরটাকে বলা হয় ট্রানজিশন মৌল বা আউটার ট্রানজিশন মৌল, আর এইটাকে বলা হয় কি ইনার ট্রানজিশন মৌল। এইগুলোই পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখো ল্যান্থেনিয়ামের যে টোটাল সিরিজটা আছে সেই সিরিজে কি আছে, প্রত্যেকের নাম আছে কি লুটেনিয়াম থেকে, ল্যান্থেনিয়াম থেকে লুটেনিয়াম, অর্থাৎ কি LA থেকে LU, ল্যান্থেনিয়াম থেকে লুটেনিয়াম, এই টোটালের কি আছে নাম আছে। তো এইগুলো কিন্তু এতটা দরকার নেই, যেগুলো যেগুলো দরকার আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। কিন্তু যদি বলে ল্যান্থেনিয়াম সিরিজ এটা কোথায় অবস্থিত, তখন বলবে কি এফ ব্লকে অবস্থিত, ঠিক আছে। ল্যান্থেনিয়াম সিরিজের লাস্ট, ল্যান্থেনাইট সিরিজের যেটা হচ্ছে লাস্ট এলিমেন্ট সেটা কি, সেটা হচ্ছে লুটেনিয়াম। এইগুলো মনে রেখো, ঠিক আছে। চলো দেখো এই যে ল্যান্থেনাইট সিরিজ, এটা বললাম 57 থেকে কত 71, এর একটা নিজস্ব নাম আছে একটা, সেটা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। মৃত্তিকাতে পাওয়া গেলেও এটা কি বিরল, খুব কম পরিমাণে, ঠিক আছে। এই জন্য বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়, সেটা হচ্ছে ল্যান্থেনাইট সিরিজকে বলা হয়। ল্যান্থেনাইট সিরিজের যতগুলো মৌল আছে, যেই যে পরীক্ষার প্রশ্নগুলো বলছি না, তোমরা দেখবে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এগুলো ভালো করে, এইটুকু ভালো করে দেখবে। তো দেখো এখানে
এখানে যে ল্যান্থেনাইট সিরিজ আছে অর্থাৎ এখানে ল্যান্থেনিয়াম আছে আর লাস্ট যে লুটেনিয়াম আছে, এদের প্রত্যেকের কি হয়, এদের প্রত্যেকে আলাদা করে কেন নিয়ে চলে আসা হয়েছে ওই ডি ব্লক থেকে, তার কারণ এদের নিজস্ব একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যেগুলো সবার ক্ষেত্রেই কি সিমিলার। চলো নেক্সট দেখো, বিশেষ করে তেজস্ক্রিয় মৌল বটে অনেকে, ঠিক আছে। চলো এবার হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজ। অ্যাক্টিনাইট সিরিজকে কি বলা হয়, ট্রান্সুরানিক এলিমেন্ট। কি বলা হয়, ট্রান্সুরানিক এলিমেন্টও বলা হয়। দেখো একটু আগে একটা কথা বললাম, এগুলোকে আন্ত অবস্থানান্তর মৌল কিন্তু মেন বলা হয়, বা যেটাকে ইনার ট্রানজিশন মৌল বলা হয়। কিন্তু বাদবাকি আমি যেগুলো বলছি, যেটা বিরল মৃত্তিকা মৌল, সেটা কিন্তু এই যে গ্রুপটা আছে, এই যে তোমার পর্যায়টা আছে, এইটুকুকে আমি বলছি, এইটাকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল, এটাকে বলা হয় ট্রান্সুরানিক মেটাল, ঠিক আছে। কিন্তু এদের দুজনের একসাথে মিলিত রূপ হচ্ছে কি ইনার ট্রানজিশন মৌল, বা যেটাকে বলা হয় কি আন্ত অবস্থানান্তর মৌল। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। চলো এটা কোথা থেকে কত অবধি বসে আছে, 89 থেকে, ঠিক আছে, 103 অবধি। প্রথম এলিমেন্ট কোনটা, প্রথম এলিমেন্ট হচ্ছে অ্যাক্টিনিয়াম। এখান থেকে শুরু হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজ, তাই অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এইভাবে হচ্ছে, ঠিক আছে। আর লাস্ট যেটা আছে কি লোয়ারনেসিয়াম। কিন্তু যেখানে ইম্পর্টেন্ট যেটা সেটা বলি, সেটা হচ্ছে ইউরেনিয়াম। খুব খুব ইম্পর্টেন্ট একটা তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম। তো বারবার পরীক্ষার প্রশ্ন, ইউরেনিয়াম কোন ব্লকে অবস্থান করছে, এ ব্লকে। যদি বলা হয় ইউরেনিয়াম বলো তো কোন পর্যায়ের, তখন বলবে ম্যাম 1 2 3 4 5 6 7, 7টা পর্যায়ে আছে। আর এই অংশটা থেকে যেহেতু ও নেমেছে, তার মানে ও কি 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। এবার গ্রুপ যদি বলে কত, 1 2 3 4 5 6, আর এই দেখো ইউরেনিয়াম বসে আছে কি তোমার অংশে, ঠিক আছে। আমি এখান থেকে দেখাচ্ছি, দেখো দেখো এই অংশটা থেকে দেখো, ঠিক আছে। ল্যান্থেনিয়াম, অ্যাক্টিয়াম, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে। এই দেখো ইউরেনিয়াম বসে আছে, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথাটা? চলো নেক্সট দেখো, এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি ইউরেনিয়াম অত্তর মৌল কোনগুলোকে বলা হয় বা কটা থাকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ইউরেনিয়াম অত্তর মৌল মানে কি, ইউরেনিয়ামের পরে যে মৌলগুলো আছে সেগুলো কি কি। দেখো এখানে ইউরেনিয়াম থেকে স্টার্ট হচ্ছে, ইউরেনিয়াম থেকে স্টার্ট হয়ে এখানে যাচ্ছে, এগুলো সব যাবে কত 103 অবধি, ঠিক আছে। 103-এর পর থেকে আবার কোনো 104 5 এইভাবে করে করে টোটাল 118টা অবধি। তো ইউরেনিয়াম কিন্তু এই ইউরেনিয়ামের পরে যতগুলো মৌল আছে সেই মৌলগুলোকে কি বলা হয়, ইউরেনিয়ামোত্তর মৌল। দেখো কি বলছে, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা ইউরেনিয়াম অপেক্ষা বেশি সেগুলো পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে তৈরি হয় আর অস্থায়ী প্রকৃতির, এদেরই বলা হয় কি ইউরেনিয়ামোত্তর মৌল, ঠিক আছে। চলো নেক্সট দেখো ইউরেনিয়াম, এটা একটা রেডিও অ্যাক্টিভ। থোরিয়াম যেটা পড়লাম ইউরেনিয়ামের পরবর্তীতে, ঠিক আছে। তো ইউরেনিয়াম এই যে এখানটায় আছে অ্যাক্টিনিয়াম সিরিজে, ঠিক আছে। থোরিয়াম, এখানটায় ইউরেনিয়াম বসে আছে। তো এরা কি, এরা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ মেটাল, বাকি তেজস্ক্রিয়। তো এই ইউরেনিয়ামকে বেস করে কিন্তু প্রচুর তেজস্ক্রিয় কিন্তু ঘটনা মানে পারমাণবিক ক্ষেত্রে ব্যবহার করা হয় কি ইউরেনিয়াম, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আর লাস্ট সেটা হচ্ছে কি সেতু মৌল। এগুলো আমরা চট করে কিন্তু পাবো না সব জায়গায়, ঠিক আছে। এগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে পরীক্ষার জন্য। সেতু মৌল কোনটাকে বলে, দেখো সেতু মৌল আর কাউকেই বলে না, যেটা হচ্ছে 18 নম্বর গ্রুপ, যেটা হচ্ছে নোবেল গ্যাসের গ্রুপ, তাকে সেতু মৌল বলে। যদি এখানে একটু দেখো, এখানে দেখতে পাচ্ছ আশা করি এই জায়গাটা, চলো দেখো এখানটা দেখো, দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। প্রথম বসে আছে 1 নম্বর, পরের বসে আছে কি 18 নম্বর। আচ্ছা 1-এর পরে তো এইভাবে 18 গেল, কিন্তু 18-র পরে কে আসবে,
তোমরা বলবে ম্যাম 18 পরে তো ঘুরে আবার ওই 1 চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো এ এমন একটা 18 নম্বর এমন একটা জায়গায় বসে যেখানটায় কে আছে, যেখানে এক সাইডে তো মেটাল আছে, আর মেটাল মানে ওরা সবসময় কি ইলেকট্রন দেবে, ও প্লাস চার্জ হবে, মানে কি এখানে তোমার ধনাত্মক যারা ধাতু তারা বসে আছে। আর যারা এখানে নন মেটাল, আমরা পড়েছিলাম এখানে নন মেটাল, তারা কি নন মেটাল তো তোমার নেগেটিভ, ওরা সবসময় নিয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে, তার মানে ওদের মাইনাস চার্জ আসবে। তো এরা কি, এরা হচ্ছে ঋণাত্মক। তো এই এমন একটা জায়গায় বসে আছে এই নোবেল গ্যাস, যে কি ধনাত্মক আর ঋণাত্মকের মধ্যে একটা সেতু তৈরি করেছে বা একটা যোগসূত্র স্থাপন করেছে, তাই একে কি বলা হয়, সেতু মৌল। যদি বলা হয় যে 18 নম্বর গ্রুপে যদি নোবেল গ্যাস নাও দেওয়া হয় অপশানে, তখন ওটা কিন্তু এটাও আসতে পারে কি, যে সেতু মৌল অপশানে থাকতে পারে। তো সেতু মৌলকে 18 নম্বর যে গ্রুপ, সেই 18 নম্বর গ্রুপকে সেতু মৌল বলা হয়। কেন বলা হয়? কারণ এই মৌলগুলি 17 নম্বর শ্রেণীর তীব্র তড়িৎ ঋণাত্মক। তড়িৎ ঋণাত্মক মানে যারা নেগেটিভ চার্জ হয় তাদের ঋণাত্মক বলে। আর কি বলছে, অর্থাৎ 17 নম্বর যেটা হ্যালোজেন বলছে, ঠিক আছে। আর ধনাত্মক ক্ষার ধাতু মানে যারা এইখানে বসে আছে ধনাত্মক, ঠিক আছে, মানে কি যারা প্লাস আয়ন, প্লাস চার্জ, প্লাস আয়নিত হয়, ঠিক আছে, মানে দিয়ে দিয়ে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তো নেগেটিভ আর পজিটিভের মধ্যে কি একটা যোগসূত্র স্থাপন করছে, তাই এদের বলা হয় কি সেতু মৌল। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে, ঠিক আছে, আমরা এতক্ষণ ধরে আসলে কি পড়তে চাইলাম, ঠিক আছে। আমরা পড়লাম হচ্ছে কি, আমরা এখান থেকেই বোঝাচ্ছি, দেখো আমরা পড়লাম হচ্ছে ডি ব্লক এলিমেন্ট। এই ডি ব্লক এলিমেন্টের টোটাল থাকে হচ্ছে 40টা এলিমেন্ট। এই 40টা এলিমেন্ট কত থেকে কত নম্বর গ্রুপ, 3 থেকে 12 নম্বর গ্রুপে অবস্থান করে। আমরা পড়লাম কি মুদ্রা ধাতু কত নম্বরে অবস্থান করে। আমরা ট্রানজিশন এলিমেন্ট কি পড়লাম, অর্থাৎ অবস্থানান্তর মৌল পড়লাম। আমরা তার মধ্যে একটা ব্যতিক্রমও পড়লাম, জিঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা ট্রানজিশন মৌল তখনই ট্রানজিশন হয় যখন ডি যে উপকক্ষ থাকে 10টার কম ইলেকট্রন থাকে, অর্থাৎ 1 থেকে 9টা থাকে, অর্থাৎ আংশিক ইলেকট্রন থাকে। এটা পড়লাম আমরা। এছাড়া বিভিন্ন ছোট ছোট প্রশ্নগুলো এখান থেকে পড়লাম। আমরা পড়লাম ব্রোঞ্জের কথা পড়লাম, আমরা বেল মেটাল কাঁসা পড়লাম, আমরা ব্রাশ পড়লাম বা পিতল পড়লাম, কি কি দিয়ে তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট আমরা যেগুলো পড়লাম, আমরা প্ল্যাটিনিয়াম সম্পর্কে পড়লাম, আমরা বরধাতু সম্পর্কে পড়লাম যেটা নোবেল মেটাল, ঠিক আছে। আমরা নেক্সট পড়লাম কি ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ। এলে অর্থাৎ ল্যান্থেনিয়াম এখানে বসে, তাই এই টোটাল ল্যান্থেনাইট সিরিজ কত থেকে কত পর্যন্ত, 71 পর্যন্ত। আর এখানে তোমার অ্যাক্টিনাইট সিরিজ যেটা কি 103 পর্যন্ত, তারপর বাদবাকিগুলো চলে আসছে, ঠিক আছে। তো আমাদের এই যে বিষয়টা ছিল আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। সব থেকে বড় কথা এখানে ছোট ছোট অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা কিন্তু সবসময় আমরা ওটা পাবো না চট করে করতে, ঠিক আছে, পারবো না আমরা ওরকমভাবে করতে, কারণ এখানে ছোট ছোট এত যে সেতু মৌল, ঠিক আছে, সব জায়গায় তুমি পাবে না সেতু মৌল কি, ঠিক আছে। এই যে তোমার বরধাতু কিছু কিছু ক্ষেত্রে পেয়ে থাকবে, কোনো জায়গায় পেয়ে থাকবে, অনেক জায়গায় পাওয়া যাবে না এই সমস্ত বিষয়গুলো। তাহলে কি ছোট ছোট এই যে বিষয়গুলো করলাম, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজকের ক্লাস এত পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট যে পর্যায় সারণীর ক্লাস করব, সেখানে আমরা পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য কিছু আছে, যেমন ভ্যালেন্সি বলো, ইলেকট্রোপজিটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে, ইলেকট্রো অ্যাফিনিটি, ঠিক আছে, আয়োনাইজেশন যেটা, ঠিক আছে, এছাড়াও অ্যাটমিক রেডিয়াস, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব একদম লাস্ট ক্লাসে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কিন্তু অবশ্যই পড়বে, খুব ভালো করে পড়ে রাখবে। এত পর্যন্তই থাকলো।